টিবিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে থ্যাঙ্কসগিভিংয়ের শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিভিন্ন কারণে আমরা এই দেশে এসে থাকি, যেভাবেই আসি না কেন এই স্বপ্নের দেশে আমরা অনেকেই থেকে যেতে চাই। সেই থেকে যাওয়ার জন্য অনেকে ঠিক মতো নিয়ম কানুন মতো পালন করে থাকি, কিভাবে আমরা থাকতে পারি। আবার অনেকে না জানার কারণে আমরা অনেক কিছু থেকেই বঞ্চিত হতে পারি। সে কারণে আজকে আমরা আলোচনা করব যে যারা এইরকম থাকতে চান তারা 1 বছরের মধ্যে অ্যাসাইলাম যদি না করে থাকেন তাহলে কি এখন করতে পারবেন কি না। এই বিষয়টি আজকে খুবই গুরুত্বপূর্ণ আমরা মনে করছি, তাই আজকের আলোচনায় রেখেছি। তার বাইরেও যাদের বিরুদ্ধে ডিপোর্টেশন অর্ডার আছে তারা কি মোশন টু রিওপেন করতে পারেন, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। এবং যেটা আমরা বলেছি যে যারা অ্যাসাইলাম করেননি তারা এখন কি করবেন, সেক্ষেত্রে বেশ কিছু প্রশ্নের উদ্রেক হয়েছে যে কি অবস্থার প্রেক্ষিতে সেই ধরনের অ্যাসাইলাম আমরা আবেদন করতে পারি। এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্টান্সেস যদি তৈরি হয়, যেমন গুরুতর অসুস্থতা, আইনি পরামর্শের অভাব, কিংবা অনুপযুক্ত ভাষাগত বা আর্থিক সমস্যা, এই সমস্ত কারণ দেখেও আমরা করতে পারি কিনা, কিংবা ডিফেন্সিভ অ্যাসাইলাম আবেদন যেটা আছে কোন অবস্থার প্রেক্ষিতে সেটা আমরা করতে পারি, অথবা টিপিএস বা টেম্পোরারি প্রটেক্টেড স্ট্যাটাস এইটার সুবিধে নেওয়া আমরা সেই 1 বছর পার হয়ে যাওয়ার পরে আবেদন করতে পারি কিনা ইত্যাকার নানান বিষয় নিয়ে আমরা কথা বলবো আজকে, বা বিভিন্ন প্রশ্নের আমরা জবাব দেওয়ার চেষ্টা করব আজকের বাইরেও। সুপ্রিয় দর্শক, আপনাদের তো ইমিগ্রেশন সংক্রান্ত নানান প্রশ্ন থাকবেই, থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশনের স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্তকার এই সমস্ত বিষয়ের উপর আলোচনা করবার জন্য আজকে আমাদের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় অ্যাটর্নি, জুরিস্ট, ডক্টর অ্যাটর্নি অ্যাট ল মীর এম মিজানুর রহমান। জনাব মীর এম মিজানুর রহমান, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আপনাকেও আবারও ধন্যবাদ এবং থ্যাঙ্কস গিভিংয়ের আজকের দিনের শুভেচ্ছা আপনাকেও জানাচ্ছি। আমাদের প্রিয় দর্শকদেরকে তো আমি জানিয়েছি। এখন আজকে যে বিষয়টি নিয়ে আপনার সাথে আমরা কথা বলতে চাই, যে আমি ইন্ট্রোতে বলার চেষ্টা করেছি যে আমরা অনেকেই এদেশে আসি, বিভিন্নভাবে আসি, বৈধ উপায়ে আসি, অবৈধ উপায়ে আসি, আবার বৈধ উপায়ে এসে চলে না যে এই দেশে থেকে যেতে চাই, এবং নানান রকম নিয়ম কানুন আছে এদেশে। সেই নিয়ম কানুন আমরা না জানার কারণে অনেকেই আমরা অ্যাসাইলাম করতে পারি না নির্ধারিত তারিখের মধ্যে বা সময়ের মধ্যে। বিশেষ করে 1 বছরের মধ্যে যদি আমরা কেউ অ্যাসাইলাম না করি, তারা এখন কি করতে পারি। সেক্ষেত্রে যে পদ্ধতিগুলো আছে বা যে প্রশ্নগুলো আপনার কাছে এর আগে বলেছিলাম, সেই পদ্ধতিগুলোর আলোকে আমরা অ্যাসাইলাম করতে পারি কিনা সেই বিষয়টি নিয়ে আপনার কাছে জানতে চাই, জনাব মীর মিজানুর রহমান। আবারও ধন্যবাদ। হ্যাপি থ্যাঙ্কসগিভিং। আর রিসেন্টলি গত জুলাই অগস্ট মাসে যে গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, যারা শহীদ হয়েছেন তো হয়েছেন, অবশ্যই তাদের জন্য দোয়া রইল। যারা আহত হয়েছেন, আমাদের টিবিএন 24 নিশ্চয়ই তারাও আমার সাথে জয়েন করবেন, যে তাদের আশু রোগ মুক্তি আমরা কামনা করি। আচ্ছা, এবং সরকার যেন তাদের ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেয়। একজন মানুষ এখনো বেঁচে আছেন, উনি মারা যেতে পারেন, এমন একটা অবস্থা অনেকের আছে। সুতরাং এই ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিলে ভালো হবে। আচ্ছা, among other things, এখন সঞ্চালক মহোদয় যে প্রশ্নটা আমাকে করলেন, যে এখানে এই দেশে বেড়াতে এসে বিভিন্ন কারণে এসে অনেকেই এখানে থেকে যেতে চান, তার মধ্যে বিভিন্ন ব্যবস্থা আছে। তো আমরা দেখেছি যে অনেকেই
যারা আসেন তাদের সাথে কথা বললে দেখা যায় যে দেশে ফিরে যেতে তাদের একটা ভয় আছে। তো ভয়টা যে কোনো কারণে থাকলেই হবে না। সেটার 5টা গ্রাউন্ড আছে, 5টা মানে এই ধরনের সিচুয়েশনের ব্যাকগ্রাউন্ডে যদি কেউ কারো ভয় থাকে তাহলে ওনারা এই দেশের বিভিন্ন আইন আছে যার প্রোটেকশন আপনারা নিতে পারেন। আচ্ছা, কিন্তু সেটা করতে গেলে একটা নিয়ম আছে যে আসার 1 বছরের মধ্যে আপনাকে সেই প্রোটেকশনটা নিতে হবে। সেটা যদি আপনি বাইরে থেকে নিয়ে অ্যাপ্রুভড হয়ে ভিতরে ঢুকেন তাহলে আপনাকে রেফিউজি বলবে, আর যদি ভেতরে এসে বা বর্ডারে এসে আপনি সেই প্রোটেকশনটা সিক করেন তাহলে আপনাকে অ্যাসাইলাম সিকিং এর ব্যাপারটা বলা হবে। যাক, তো সেটা ওই 1 বছরের মধ্যে করতে হয় এবং আপনাকে টু দ্য স্যাটিসফ্যাকশন অফ দ্য গভর্নমেন্ট প্রুভ করতে হয় যে আপনি 1 বছরের মধ্যেই অ্যাপ্লিকেশনটা করেছেন। তো অনেকেই সেটা করে উঠতে পারেন না বিভিন্ন কারণে। তো তখন কি করা? তো সেখানে 2টা এক্সেপশন আছে। একটা হচ্ছে সে আপনি অসুস্থ ছিলেন, আপনি মাইনর ছিলেন, বিভিন্ন ধরনের কিছু এক্সেপশন আছে, এক্সেপশনাল সার্কামস্টেন্সেস, এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্টেন্সেস। এটাকে আর কি এই আইনে এক্সেপশনাল সার্কামস্টেন্সেস বলতেছে, সেই জন্য আমি এই টার্মটা ইউজ করলাম। বেসিক্যালি হয়তো একই কথা আর কি। হ্যাঁ, গেল। আচ্ছা, যেমন আমার ক্লায়েন্ট ছিল, সে ওই 7-11-এ কাজ করছিল, রাত্রিবেলা সে পেটে গুলি খেয়েছে ওই মহিলা। হ্যাঁ, তো তার যে ওই যে সময় মতো ফাইল করে উঠতে পারে নাই, সেটা খুবই বুঝতেই পারছেন, সে হাসপাতালে ছিল ইত্যাদি, ওটা একসেপ্ট করা হয়েছে। আচ্ছা, আরেকটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল চেঞ্জ ইন পার্সোনাল সার্কামস্টেন্সেস। হ্যাঁ, তো এই যে জিনিসটা, এই জিনিসটা আমাদের খুব গুরুত্ব দিয়ে বোঝা উচিত যে এইটা আরো বিষয় আছে, যেমন মোশন টু রিওপেন, এই ক্ষেত্রে এ ধরনের কিছু ব্যাপার আছে। তা না, আপনি অ্যাপ্লিকেশন করেননি কখনো, মানে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন, এবং আপনার এখানে আসার পরে দেশে যদি আপনার কোনো সমস্যা নাও থেকে থাকে, এখানে আসার পরে আপনার ম্যাটেরিয়াল চেঞ্জ ইন সার্কামস্টেন্সেস হয়েছে আপনার জীবনে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন 1 বছরের পরেও। আচ্ছা, যেমন আপনি মানে আপনার ধর্মান্তরিত হয়েছেন, এটা নিয়ে তর্ক আছে, কিন্তু সাকসেসফুলি এটা করানো যায় যে ধর্মান্তরিত হয়েছেন এবং দেশে গেলে আপনার সমস্যা হবে, এই জাতীয় একটা ব্যাপার। এবং আরো অন্যান্য কিছু আছে। তো এইটা বিশেষ করে এই কথা, এই বিষয়টা নিয়ে আলোচনার এত প্রয়োজন, এটা আমি কয়েকবারই করেছি। এর মধ্যে টিভিএন 24 কর্তৃপক্ষ এই ব্যাপারটাকে বেশ গুরুত্ব দিয়েছেন এই কারণে বোধহয় যে রিসেন্টলি বাংলাদেশে একটা কান্ট্রি কন্ডিশন চেঞ্জ হয়েছে। এটার 2টো কারণে ইম্পর্টেন্ট, আমরা বর্তমান ইস্যুটা নিয়ে থাকি এই মুহূর্তে। তো এই যে কান্ট্রি কন্ডিশন চেঞ্জ হয়েছে, এর ফলে নতুন পরিস্থিতির উদ্ভব হয়েছে। তো যার ফলে আপনারা ধরেন এখানে আসছেন এবং আপনি কোন একটা রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী ছিলেন, তো সেখানে বা আপনি কোন একটা পার্টিকুলার সোশ্যাল গ্রুপের মেম্বার হিসেবে আপনি ছিলেন এবং সেভাবে আপনি দেখেছেন যে আপনার কোনো দেশে যেতে ভয় নাই, সুতরাং শুধু শুধু আপনি অ্যাসাইলাম সিক করেননি, যেটা ভদ্রলোকের কাজ, ভদ্রমহিলার কাজ। কারণ আরো একটা ঘটনা আছে, আপনি যদি ফ্রিভেলাস অ্যাপ্লিকেশন করেন তাহলে সারা জীবনের জন্য কোনো ধরনের ইমিগ্রেশন বেনিফিট পাবেন না, গেল। তো ফলে আপনি ভদ্রলোকের মতো যা আছেন, আপনার কোনো কারণে থেকে গেছেন, হোয়াটএভার দ্য রিজন ইজ। কিন্তু এখন এই যে কান্ট্রি কন্ডিশন চেঞ্জ হলো, এখন সে আপনি যেই দলের মতাদর্শ ছিলেন ওনারা এখন আর পাওয়ারে নাই, মানে পালিয়ে আছেন বা যেভাবেই হোক আপনি ওইরকম একটা সিচুয়েশনে পড়েছেন। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে বললাম পার্টিকুলার সোশ্যাল গ্রুপের আপনি মেম্বার। হ্যাঁ, আপনি ধর্মান্ধ যে গ্রুপের আপনি অনুষ্ঠানে ছিলেন বা যাই হোক, কিন্তু ওরা অতটা পাওয়ারফুল ছিল না। কিন্তু দেখা গেল আপনি এমন একটা পরিস্থিতির উদ্ভব হয়েছে যে আপনি এখন
তাদের মানে তারা এমন পাওয়ারফুল হয়ে গেছে যাদেরকে সরকার কন্ট্রোল করতে চায় না বা পারে না, এমন এক গ্রুপের রোশানলে আপনি পড়েছেন। তখন তাদের ওই কারণেও আপনি এই যে এক্সেপশনটা, এই দুইটা এক্সেপশন যেটা বললাম, এর কারণে 1 বছর পার হয়ে গেলেও আপনি অ্যাসাইলাম সিক করে গভর্নমেন্টের প্রোটেকশন নিতে পারেন। কিন্তু কথা হচ্ছে একটা বড় ইম্পর্টেন্ট জিনিস, সেটা কি? ডিউ ডিলিজেন্স। এখানে আমি বারবার একটা কথা বলতেছি, এটা কাগজ কলম নিয়ে, খাতা কলম নেন, পেন্সিল নেন, লিখে রাখেন। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ডিউ ডিলিজেন্স। জাস্ট বিকজ একটা গভর্নমেন্ট এখন আর নাই, জাস্ট বিকজ এখন কেউ কেউ মিটিং টিটিং এ থাকে এবং তারা বেশ পাওয়ারফুল হয়ে গেছে, তাতেই আপনার অ্যাসাইলাম সিক করতে পারবেন তা না। ডিউ ডিলিজেন্স উইদিন এ রিজনেবল পিরিয়ড অফ টাইম, উইদিন এ রিজনেবল পিরিয়ড অফ টাইম। কবে এই চেঞ্জটা হয়েছে? ধরেন জুলাই বাদ দিলেন, অগাস্টের 5 তারিখে হয়েছে। অগাস্ট মাস গেল, অগাস্টের পরে কি? সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। কি বুঝতেছেন? এখনো বসে আছেন। দ্য আনসার ইজ খবর ভালো না। ইমিডিয়েটলি বন্ধু বান্ধবের সাথে আলাপ করেন, মুরব্বীদের সাথে আলাপ করেন, হ্যাঁ, এলাকার জ্ঞানী গণী লোকজন আছেন তাদের সাথে আলাপ করেন, হ্যাঁ, এভাবে করে কিছু একটা করেন, কিছু একটা করেন। এই এখন মানে আগামীকাল, হ্যাঁ, কিছু একটা করেন। তা না হইলে ক্ষতি হয়ে যাবে, আপনার এটা বড় ক্ষতি হয়ে যাবে, এটা কথাটা মনে রাখবেন। আচ্ছা, এখন আরেকটি প্রশ্ন মহোদয় করেছেন, সেটি হচ্ছে মোশন টু রিওপেন শব্দটা উচ্চারণ করে। আমরা আপনার এইটাই শুনবো, মোশন টু রিওপেন, এবং এর এই দেরির পেছনে আরও কিছু প্রশ্ন আমার আছে, সেগুলো আপনাকে করব। আমাদের একটা টেলিফোন অনেকক্ষণ ধরে বসে আছেন, তার ফোনটি একটু নিয়ে নেই। সুপ্রিয় দর্শক, কে আছে টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়া ইসলাম। আমি নাজমুল বলতেছি মিশিগান থেকে। জি। আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছিলাম 2022 নভেম্বরে। জি। তো এটা কোয়ালিফাই হয়েছে আপনার মার্চের 24। জি। তো আমি এখন ইন্টারভিউ জন্য ওয়েট করতেছি, 10 মান্থ হয়ে গেছে অলমোস্ট। জি। তো এখন আমার কি করণীয়? আপনি কি সিটিজেন আর গ্রিন কার্ড হোল্ডার? জি, সিটিজেন। সিটিজেন, ওকে। অ্যাটর্নি মীর মিজান। ধন্যবাদ। আজকে এখানে খুব সুন্দর করে উনি টার্কি এবং ইত্যাদি করে থ্যাঙ্কসগিভিং অনুষ্ঠান করেছেন, কিন্তু ওনার মন ভালো নেই। উনি দেশে ফোন করেছেন, বধুয়া কেমন আছেন, বেগম সাহেব কেমন আছেন জিজ্ঞেস করেছেন, উনিও মন খারাপ। এই যে প্রশ্ন করেছেন এটার উত্তর উনি খুব ভালো করে জানেন, কিন্তু মন বাঁধে না। আর ওখানে যে ওই যে ছোট্ট গৃহবধূ বসে আছে, ওনারও মন মানে না। ওনারা ফ্যামিলি ইউনিটি চান, একসাথে হবেন, টাইম স্কোয়ারে যাবেন। বউয়ের বাবা মা আরো অসুখী, শ্বশুর মহোদয় বলছেন বাবা কি বিয়ে দিলাম, এখনো মেয়ে নিয়ে যেতে পারো না। মানে আমি বলতে চাচ্ছি এগুলার উত্তর যিনি প্রশ্নটা করেছেন উনি জানেন, কিন্তু দেশের লোক তো বুঝতে চায় না। সেই জন্য এই প্রশ্নটা উনি করেছেন, যাতে করে যারা অন্যান্য দেশ থেকে প্রশ্নগুলো করছেন, দেখছেন এই অনুষ্ঠানটা, তারা যেন একটু শোনে এবং একটু স্বস্তি পায়। সেটা হচ্ছে এগুলার কোনো মা বাপ নাই। এখান থেকে যা যা করার তা করার কারণে ওই যে শব্দটা উনি টার্মটা উনি ইউজ করলেন, DQ, মানে ওনার যা যা করার উনি করে ফেলেছেন। ওনাকে অভিনন্দন, ওনাকে ধন্যবাদ যে উনি ওনার বেগম সাহেবের জন্য, ওনাকে আনার জন্য সমস্ত ব্যবস্থা করে রেখেছেন। ওনার যে শ্বশুর মহোদয় আছেন, শাশুড়ি আছেন, যে মানে আঁচল দিয়ে চোখ মুছছে, মেয়েকে এখনো নিয়ে গেল না, ওনাদের জন্য আমি বলতে চাই আপনারা একটু অপেক্ষা করুন। আপনাদের জামাইবাবু যা করার করেছেন, ওনার হাতে কিচ্ছু করার নাই, এখন আর DQ হয়ে গেছে। এখন শুধু জনবলের অভাবে, অর্থের বলের অভাবে তারা সময় মতো ইন্টারভিউটা নিতে পারছে না। হ্যাঁ, তো যখনই তাদের সুযোগ হবে, অফিসারের শর্টেজ আছে, যখন ওটা থাকবে না তখন সেই ইন্টারভিউটা হবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব
নাজমুল, আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনাকে অপেক্ষা করা ছাড়া এই মুহূর্তে আর কিছু করার নেই। এত অপেক্ষা করেছেন, আর সামান্য অপেক্ষা করলে আশা করি ভালো সংবাদ পাবেন। একটু ফেসবুকে যায়, বিপ্লব সরকারের শিকদার তিনি একটি প্রশ্ন রেখেছেন। এটি তিনি বলছেন যে যদি কেউ নিউ ইয়র্কে অ্যাসাইলাম করে কিন্তু কাজ করে অন্য স্টেটে, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কি কোনো সমস্যা হবে? তারা কি ডিপোর্ট হতে পারে, কিংবা অ্যাসাইলাম কেসে কোনো সমস্যা হতে পারে, ডিনাই অথবা অন্য কিছু? এ ব্যাপারে আপনার পরামর্শ। ধন্যবাদ। আপনি মানে ইমিগ্রেশনের নিয়ম অনুযায়ী সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিন আপনি যেখানে ঘুমান আপনি সেখানে থাকেন। খুব ক্লিয়ার এন্ড সিম্পল। আপনি নিউ ইয়র্কের অ্যাড্রেস দিয়ে রাখবেন আর ফ্লোরিডাতে অ্যালাবামাতে গিয়ে কাজ করবেন, তাইলে আপনি ওইখানে থাকেন না। তাহলে আপনি থাকেন সেই অ্যালাবামাতে, সেই ফ্লোরিডাতে। তাহলে কি দাঁড়ালো? আপনি শুধুমাত্র মিথ্যা কথা বলেছেন তা না, আপনি ফ্রড করেছেন, এবং এইটা ইজিলি বের করা যায়। আপনি যদি মন চায় আপনি টেস্ট করে দেখতে পারেন। ফলে এই যে একটা অবস্থা, আমাকে কেন এই প্রশ্নের উত্তর দিতে হবে? আপনি বলুন, আপনি ফ্রড করবেন আর আপনার একটা ক্লাস 1 কেস নষ্ট হয়ে যাবে জাস্ট বিকজ অফ দিস। আপনি বলেন এই কেসের অবস্থাটা কি হবে? সুতরাং আমি অনুরোধ করব, নিজেকে প্রশ্ন করুন। এই প্রশ্নটা করার মধ্যে দিয়েই আপনি উত্তরটা দিয়ে দিয়েছেন। হ্যাঁ, কারণ আপনি মোটামুটি শিওর আপনি জানতেন, কিন্তু তারপরও গিয়ে একটা ভালো জব পেয়েছেন, করবেন। আমি ইটস আন্ডারস্ট্যান্ডেবল, ইটস আন্ডারস্টুড বাট নট এক্সকিউজড। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব বিপ্লব শিকদার, আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। আরেকটি প্রশ্ন আছে, এটি বললে হয়তো আপনি একটু অখুশি হবেন, তাও আমি বলতে চাই। কৌসার তিনি বলছেন যে ক্যান ইউ প্লিজ আপডেট মি এনি ব্যাকলগ ফর IR1 ভিসা ইন্টারভিউ ইন US এম্বাসি ঢাকা। আপনার কাছে কি কিছু আছে এই ব্যাপারে? বলেন। প্রথম কথা হচ্ছে যে নাই, আমি এগুলোর উত্তর দেই না। হ্যাঁ, সেই জন্যই বলেছিলাম। আচ্ছা, এখানে আমি একটু যদি বলতে পারি আপনারা একটু খুশি হবেন। ব্যাপারটা হচ্ছে যে এটা কোনো প্রেফারেন্স ক্যাটাগরি না। হ্যাঁ, ইমিডিয়েট ফ্যামিলি একটা গ্রুপ আছে, আপনি সেই গ্রুপের, এরা কোনো প্রেফারেন্স ক্যাটাগরি না। সিটিজেনের বউ বাচ্চা, মানে সুন্দর করে বলি আর কি, বেগম সাহেবা মানে স্পাউস, চিলড্রেন আন্ডার 21 আনম্যারিড, প্যারেন্টস, এই যে গ্রুপটা এনারা অলওয়েজ কারেন্ট। সুতরাং এইটা অন্তত আপনি পেয়েছেন যে আপনারটা কারেন্ট, সবকিছু ঠিক আছে, ওয়েট করতে হবে না। যেমন আপনি ভাই বোন ক্যাটাগরি, হ্যাঁ, আপনার হয়তো অ্যাপ্রুভড হয়ে গেছে, কিন্তু মা ব্যাপারটা কি, আপনি ওই নেক্সট NBC থেকে কোনো চিঠিও হয়তো পেয়েছেন, কিন্তু ওই যে টাকা দিতে পারতেছেন না। যে জায়গায় গিয়ে টাকা দিবেন ওইখানে ক্লিক করলে কাজ হয় না, কারণ ওইটা কারেন্ট হয়নি। কিন্তু ওই যে IR যে শব্দটা বললেন, হ্যাঁ, ওখানে কোনো এই কারেন্ট হওয়ার কোনো ব্যাপার নেই। ধন্যবাদ। অনেক ধন্যবাদ কাউসার, আপনার প্রশ্নটা আসলে সবসময় বিনয়ের সাথে আমাদের দর্শকদের বলে থাকি আমরা যে এই যে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করে বলেন যে কতদিন সময় লাগতে পারে, এই প্রশ্নের উত্তর দেওয়াটা আসলে খুবই কঠিন ব্যাপার। এটি আমাদের যিনি অতিথি থাকেন তার পক্ষে, আমার পক্ষে তো নয়, যিনি অতিথি থাকেন তার পক্ষে, এমনকি যারা এই ইমিগ্রেশন ডিপার্টমেন্টে কাজ করেন তাদের পক্ষেও এটা বলা সম্ভব হয় না। যখন স্লট খালি হয়, কখন খালি হবে সেটা কেউই বলতে পারে না। সুতরাং এই ধরনের প্রশ্ন করলে আমরা যেমন বিব্রত বোধ করি, আপনাদের উত্তর ঠিক মতো দিতে পারি না, তাই চাই যে এই কতদিন লাগতে পারে এই বিষয়টি নিয়ে আমাদেরকে প্রশ্ন যাতে না করেন। এই জন্য একটু সুযোগ দেন, আমি জাস্ট একটা জিনিস কথা এড করতে চাই, কারণ আপনাকে ফলস হোপ তো দিতে পারি না, রাইট, ফলস হোপটা দিতে চাই না, এই হচ্ছে আমাদের বক্তব্য। ধন্যবাদ। হ্যাঁ, একটা আমরা হয়তো বলে দিলাম, তারপরে দেখা গেল যে আপনার সেটা হলো না, সেক্ষেত্রে আপনি অখুশি হয়ে যাবেন এবং আমাদের উপর থেকে একটু মনোকষ্ট পাবেন। তো আরেকজন প্রশ্ন করেছেন যে আমার সোশ্যাল ওয়ার্ক পারমিট নিউ ইয়র্কের কি বুঝতে পারছি না, ওনার প্রশ্নটা চলে গেছে। যাই হোক, আমরা আমাদের আলোচনায় একটু আসি এখন, যেটা আপনি মোশন টু রিওপেন যে কথাটি বলেছিলেন সেটি নিয়ে আলোচনা করতে চেয়েছেন। সেটি বলার আগে আপনি যেটা এক্সট্রাঅর্ডিনারি বা যেভাবে আপনি বলুন না কেন, যেটা অত্যন্ত জরুরি পরিস্থিতি যেটা ব্যাখ্যা করছিলেন সার্কামস্ট্যান্সেসে,
যে গুরুতর অসুস্থতার কথা বলেছিলেন এবং 7-11-এ কাজ করার ক্ষেত্রে একজন মহিলার উদাহরণ দিয়েছিলেন। আরও কি কোনো সেক্ষেত্রে কোনো বিষয় আছে যেগুলোর ভিত্তিতে সেই 90 দিন পার হয়ে গেলেও বা 1 বছর পার হয়ে গেলেও আবেদন করা যেতে পারে? যেমন যদি কেউ আইনি পরামর্শের তার অভাব থাকে বা অনুপযুক্ততা, যেমন ভাষাগত যদি সমস্যা থাকে বা আর্থিক যদি সমস্যা থাকে, সেক্ষেত্রেও কি এই 1 বছর পার হয়ে গেলে এই কারণ দেখিয়ে কি অ্যাসাইলামের জন্য আবেদন করা যাবে কি? ভাষাগত, তারপরে ওই যে কি বললো আর্থিক সমস্যা, এগুলো দিয়ে কাজ হবে না। কিন্তু ওই ইনএফেক্টিভ অ্যাসিস্ট্যান্স অফ কাউন্সিল, এটা একটা গ্রাউন্ড ফর টোলিং দ্য টাইম। হ্যাঁ, তো সুতরাং এই ধরনের যদি কোনো প্রমাণ থাকে, হ্যাঁ, তাহলে আপনারা ওই ভিত্তিতে একটা চেষ্টা করে দেখতে পারেন। কথা হচ্ছে এটা কতটুকু সফল হবে সেটা আপনি খুব সাবধানে থাকবেন। এবং ওই যে কথাটা বললাম, ডিউ ডিলিজেন্স, এটার কোনো স্ট্যাটিউট অফ লিমিটেশন নাই, ভালো কথা, কিন্তু ডিউ ডিলিজেন্স আপনি যদি মানে জানার কথা হয় কিন্তু আপনি মানে ওই দিকে কেয়ার করেননি, তাহলে আপনার ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, আপনি যতই আপনি লয়ারদের বিরুদ্ধে বলতেই পারেন, কিন্তু কথা হচ্ছে এইটা কতটুকু ওইখানে গ্রহণযোগ্যতা পাবে সেটার মধ্যে এই ডিউ ডিলিজেন্সের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। ধন্যবাদ, অনেক ধন্যবাদ বিষয়টি ব্যাখ্যা করার জন্য। আমরা এরপরেও আসবো কিছু প্রশ্ন নিয়ে। তার আগে দুজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, তাদের ফোনগুলো একটু নিয়ে নিতে চাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি দিনা বলতেছি। জি, আমার কোয়েশ্চেন হচ্ছে, আমি আমার 2টা বোনের জন্য অ্যাপ্লাই করছি। একজনের জন্য 2014 আর একজনের জন্য 2015। তো আমার 14-এর যার জন্য করছি ওনার কোনো এখনো আপনার অ্যাপ্রুভাল লেটার আসে নাই। 15-এর জন্য যার জন্য করছি ওনারও কোনো অ্যাপ্রুভাল লেটার আসে নাই। বাট 15-এরটা আমি দেখলাম মেসেজ, আমি একটা ইমেল পাইছি অগস্ট 24, 2024 ইলেকট্রনিক করছে ওনার কেস ফাইলটা। বাট আমি যার জন্য 15-এ করছে ওনারটা ইলেকট্রনিক করছে, বা 14-এ যার জন্য করছি এগুলো এখনো কিছু দেয় নাই, বা দুইজনের এখনো কোনো অ্যাপ্রুভাল লেটার আসে নাই। তো এখন কি করণীয়, এখন কি করণীয় সেটা জানতে চান? জি, কেন এখন আমি অ্যাপ্রুভাল লেটার পাই নাই, 10 ইয়ার হয়ে গেল। অনেক অনেক ধন্যবাদ দিন আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মিরমিজান। হ্যাঁ, এগুলো যে কোনো একটা বিশেষ সময়ের মধ্যে অ্যাপ্রুভালটা হতেই হবে এমন কোনো কথা নেই, এবং আপনি ওনাদের জন্য লিখতেই পারেন। এমনকি আপনি উদাহরণস্বরূপ যার অ্যাপ্রুভালটা হয়েছে ওটা আপনি দেখাতেও পারেন। তো এই হচ্ছে ঘটনাটা। কিন্তু অ্যাপ্রুভাল হোক বা না হোক, আপনি কাইন্ডলি visabulletin.gov এই সাইটে গিয়ে মাঝে মাঝে চেক করবেন যে ওনার প্রায়োরিটি ডেটটা কারেন্ট হয়েছে কিনা। বর্তমানে যারা 2008 সালে অ্যাপ্লাই করেছিল তাদেরটা এখন নেক্সট স্টেজে যাচ্ছে। ন্যাশনাল ভিসা সেন্টারে প্রথম যে ধাপটা, 2টা ধাপ আছে, তার মধ্যে একটা ধাপ। তো সেটা কারেন্ট না হলে আপনার যতই সেই ইউএসসিএস অ্যাপ্রুভালটা হোক, কোনো কাজ হবে না। হ্যাঁ, আর হয়তো যে অফিসারের কাছে বাকি দুজনের কেস আছে তাদের অনেক কেস রয়ে গেছে, যার ফলে এটা অ্যাপ্রুভাল হয় নাই, বা এটা গিয়েছে ফর ফার্দার রিভিউ, বিকজ হয়তো ওনারা মনে করছেন যে ওনাদের যেই সম্পর্কটা, ভাই বোন বা সিবলিং সম্পর্কটা, সেটা নিয়ে প্রশ্ন আছে। সেখানে ওই যে কি যেন বলে অনেক সময় যে আরো ডকুমেন্টস চায়, যে কারণ তাদের যে বার্থ সার্টিফিকেট যেগুলো আছে, হ্যাঁ, সেগুলা খুব একটা রিলায়েবল না, সেটা নিয়ে প্রশ্ন উঠতে পারে। তখন ডিএনএ টেস্টের ব্যাপার থাকতে পারে। এই ধরনের বিভিন্ন কারণে এটা ফার্দার রিভিউর মধ্যে যেতে পারে। সুতরাং এই ব্যাপারে আপনারা ওনাদের সাথে তো যোগাযোগ করতেই পারেন, কিন্তু ওনাদের একটা যেই মানে এই যে রিভিউর প্রসেসটা, এটা মানে কোনো রকমের কোনো গ্রামার নাই যে কতটুকু সময় লাগবে। কথাটা হচ্ছে যে সময় লাগলেও যে ওই যে আমি যেই ডেটটার কথা বললাম, ওনারা 2014-তে করেছেন,
বলে আরো 6 বছর যদি আপনি বসে থাকে আমি অবাক হব না। এবং কথাটা হচ্ছে তাতে কোনো মানে কাজও হবে না যদি অ্যাপ্রুভাল হয়েও যায়, কারণ এটা আগে কারেন্ট হতে হবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ দিনা আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। জেনিফ হাসান, আপনি কোনো প্রশ্ন আমি পাইনি, পেলে নিশ্চয়ই উত্তর দেব। সুতরাং আপনি যেটা ভাবছেন সেটা মোটেও সত্যি নয়। তো আমরা আবার টেলিফোনে যেতে চাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম রানা ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি ভালো আছি। আপনার প্রশ্ন করুন। জি, প্রথমেই ধন্যবাদ জানাই রানা ভাই আপনাদের টিভিএন 24 কে, যে আমাদের দর্শকের জন্য এত সুন্দর একটা অনুষ্ঠান আপনারা কন্টিনিউ চালাইয়া যাইতেছেন। অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাদেরকে। আর আমিও দেখার জন্য অনেক অপেক্ষা করি আপনাদের এই অনুষ্ঠানটা কবে আসবো, আর এই পুরাটা দিন আমি অপেক্ষায় থাকি যে আপনাদের অনুষ্ঠান দেখার জন্য। জি জি ধন্যবাদ। তো আমার একটা কোয়েশ্চেন হইছে রানা ভাই অ্যাটর্নি সাহেবের কাছে, যে এইটা হয়তো প্রাইভেট, বাট মানে একটা মশওয়ারা লওয়ার জন্য উনার আমি ধন্যবাদ জানাইতেছি। যে আমার ব্যাংকে বিজনেস একটা অ্যাকাউন্ট থেকে ওই আমার নাম্বারটা স্কিম করে আমার বিজনেসের অনেকগুলো টাকা মানে অনেকে নিয়ে গেছে। তো এই ব্যাংক স্টেটমেন্টও দেখাইতেছে যে অনেক জায়গায় গিয়া, অনেক শপিং মলে গিয়া অনেকে খরচ করছে, এই সেই করছে। তো আমি ব্যাংকে গেছিলাম যে আমার টাকা তো চলে গেছে এইরকম। তো ওরা বললো যে তুমি একটা ওই পুলিশ রিপোর্ট নিয়ে আসো। তো আমি একটা পুলিশ রিপোর্ট নিয়ে আসিয়া ওদেরকে জমা দিছি। জমা দেওয়ার পরে আমাকে বললো যে 45 ডে থেকে 60 ডের ভিতরে আমার একটা রেজাল্ট পাবো। তো ওই দিনটা চলে গেছে। চলে যাওয়ার পরে ওদের সাথে যোগাযোগ করলাম, করার পরে ওরা বলছে যে তুমি এইগুলা খরচ করছো। আমি বললাম না, আপনারা দেখেন, তদন্ত করেন, তদন্ত করার পরে আপনারা দেখেন, যদি আমি শিওর করে ফেলি তাহলে তো ঠিক আছে, আর যদি আমি করি না তাহলে তো আমার টাকাটা পাইতাম। তখন আবার বললো ওই ফ্রড লাইনে ফোন দিয়ে আমাকে ওই ম্যানেজার অনেক আলাপ আলোচনা করার পরে অনেক কিছু জানলো, জানার পরে আবার বললো 45 থেকে 60 ডে। তো এখনো আবার 45 ডে থেকে 60 ডে মানে আর 4 দিন আছে, চলে যাব। কিন্তু ওই টাকাটার ব্যাপারে আমি কি করণীয় এবং কি করতে পারি, কি করলে আমি টাকাটা পাইবো, এই আমার অ্যাটর্নি সাহেবের কাছে। আপনি একটু লাইনে থাকবেন। কোনো প্রশ্ন আছে অ্যাটর্নি মির্জা ওনার কাছে? ওটা উনি কোন স্টেট থেকে বলছেন? উনি নিউ ইয়র্কের থেকেই বলছেন। আচ্ছা, হ্যাঁ, এটা একটা স্টেট। বাফেলো থেকে বলছেন? হ্যাঁ, ঠিক আছে। নিউ ইয়র্ক স্টেটের মধ্যে যাদেরই নিউ ইয়র্ক স্টেটের লাইসেন্স আছে সেটা বাফেলো কভার করবে, নিউ ইয়র্ক সিটিও কভার করবে। এটা একটা স্টেট কেস, এবং এটা এই যে আইডি ফ্রড করে আপনাকে এইভাবে করে একটা দুঃখজনক ঘটনা ঘটিয়েছে। এটা আপনি ভালো করেছেন যে পুলিশ রিপোর্ট করেছেন, এবং আপনি নিজেই আপনি এইভাবে চালিয়ে যান। মানে আপনি যে বিভিন্ন রকমের ফোন করছেন, কথা বলতেছেন, এটা একটা ভালো জিনিস। কিন্তু তারপরেও যদি আপনি মনে করেন আপনি একজন অ্যাটর্নির সাথে দেখা করতে পারেন, করে এই যে আইডি ফ্রডের যে ব্যাপারটা, এটা একটা হচ্ছে এখানে ক্রিমিনাল কেস, মানে বিভিন্ন ভাবে যত ধরনের আপনার লিগাল রিকোর্স আছে উনি ভালো বুঝবেন, বুঝে তারপরে এই ব্যাপারে আপনি টাকা পয়সা গুলা আদায় করার চেষ্টা করেন। এখানে ইন্স্যুরেন্সের ব্যাপার আছে। হ্যাঁ, মোট কথা হচ্ছে যে আপনি ইমিডিয়েটলি ওই পুলিশ রিপোর্টটা নিয়ে, এবং আপনার যা যেই সন্দেহজনক যে ট্রানজাকশন গুলো নিয়ে আসে, আপনি একজন অ্যাটর্নির সাথে বসেন, এবং ইমিডিয়েটলি এটার জন্য আমি জানি না যে কতদিন আগের থেকে এটা শুরু হয়েছে এই ট্রানজাকশন, এই ফ্রড গুলা করা। এটা করে এটা একটা স্ট্যাটিউট অফ লিমিটেশন থাকে, হ্যাঁ, ওখানে গেলে সু করতে হবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার টেলিফোনের জন্য। আমরা আর একটা টেলিফোন নিয়ে একটু বিরতিতে যেতে চাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। Me and my husband, basically we have a IR1 immigration visa, and it's been approved since June the 4th of 24th, and we've been wondering how long will it take place for an interview for him to go to an interview at the U.S. Embassy in Dhaka in Bangladesh, because they have not scheduled him an interview. অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য অ্যাটর্নি মির্জা। আমি ঠিক সেম প্রশ্নের উত্তর আগে দিয়েছি। কাইন্ডলি এটা একটু রিওয়াইন্ড করে শুনে নেবেন।
তাহলে আমরা কি নেক্সট প্রশ্নটায় যেতে পারি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এই প্রশ্ন আপনি যে প্রশ্নটি করেছেন একটু আগে এই প্রশ্নটির আমরা উত্তর দিয়েছি। আপনি একটু আমাদের অনুষ্ঠানটি আবার দেখবেন, দেখলে ওখানে উত্তর আছে, আমরা সময়টা নষ্ট করতে চাই না। সুপ্রিয় দর্শক, আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলছি যে 1 বছরের মধ্যে অ্যাসাইলাম না করলে এখন কি করা যেতে পারে। এই বিষয়টি নিয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছে। এর মধ্যে আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছে অনেকেই, এখনও টেলিফোনে আছেন, ফেসবুকেও আছেন। সবগুলির উত্তর দেবে একটি বিরতির পরে। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিবিএন অ্যানালিসিসে। আজকের অতিথি জুরিস্ট ডক্টর অ্যাটর্নি অ্যাট ল মীর এম মিজানুর রহমান এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। বিরতির আগে বলেছিলাম অনেকেই টেলিফোনে আছেন এবং অনেক প্রশ্নও আসছে, যদিও অনেকেই নামটাম ঠিকমতো লেখেননি, যারা লেখেননি তাদের প্রশ্নগুলো উত্তর দিতে পারছি না। আব্দুল মান্নান শুধু নাম লিখেছেন, তিনি বলছেন নিউ ইয়র্কে ওয়ার্ক পারমিট দিয়ে নিউ জার্সিতে কাজ করলে কোনো সমস্যা হবে কি? এ ব্যাপারে আপনার কি পরামর্শ সংক্ষেপে? পুরো ব্যাপারটা হচ্ছে যে কোথায় আপনি কাজ করছেন সেটা স্টেট না, দূরত্বটা কতটুকু। হ্যাঁ, আপনি যেখানে থাকেন সেখান থেকে প্রতিদিন গিয়ে রিজনেবল পিরিয়ড এর মধ্যে আপনি আবার ফিরে এসে রাত্রে ঘুমান, এই যে একটা ব্যাপার, এটা যদি আপনি দেখাতে পারেন তাহলেই হবে। সেটা অনেকে কানাডিয়াতে কাজ করে, হ্যাঁ, নিউ জার্সিতে কাজ করে। আমি নিজে নিউ জার্সিতে থাকি, প্রতিদিন নিউ ইয়র্কে গিয়ে কাজ করি। হ্যাঁ, সুতরাং এটা নির্ভর করবে যে আপনি কত দূর, সেই জিনিসটা, যে এটা কি আপনি মানে ওইদিনে রিজনেবল মানে লেন্থের ডিস্টেন্সের মধ্যে আপনি আছেন কিনা, সেই কথাটা হচ্ছে কথা। কোনো আলাদাভাবে নিউ জার্সি বা নিউ ইয়র্কের কোনো ব্যাপার নয়। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আব্দুল মান্নান, এক্ষেত্রে কোনো সমস্যা নেই, নিশ্চয়ই আপনার উত্তর পেয়েছেন। আমরা একটু টেলিফোনে যেতে চাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো, আমরা অপেক্ষা করছি, আপনার প্রশ্ন করুন দর্শক। হ্যালো হ্যালো হ্যালো, সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্ন করুন। আপনার প্রশ্নের জন্য অপেক্ষা করছি, সময় নষ্ট হচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ওকলাহোমা থেকে সবুজ বলছিলাম। জি স্যার, আমার একটা প্রশ্ন। আমি আউট স্টেটে ওকলাহোমা থেকে আমি ড্রাইভিং লাইসেন্স নিয়েছি, তো নেওয়ার পরে আমি এখন এখান থেকে কি গাড়ি কিনতে পারবো? আমার মামলা হয়েছে নিউ ইয়র্কে। এসালাম মালা। অনেক ধন্যবাদ অ্যাটর্নি মীর মিজান। আপনি আপনার ওকলাহোমার ড্রাইভিং লাইসেন্স মানে আপনি ইভেন ওখানে বলেছেন যে আপনি ওখানে থাকেন, হ্যাঁ, প্লাস আপনার ওখানকার ড্রাইভিং লাইসেন্স, ওখানে গাড়ি কিনতে পারা আপনার জন্য কোনো সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ, তো কিন্তু কথাটা হচ্ছে যে আপনি নিউ ইয়র্কে যদি অ্যাসাইলামটা হয়, এবং আমি যদিও কথাটা যদি বলছি কিন্তু এক্সপেক্টেড যে আপনি দেখিয়েছেন যে আপনি নিউ ইয়র্কে থাকেন, এই জন্য নিউ ইয়র্কে অ্যাসাইলামটা ফাইল করেছেন, তখন ভবিষ্যতে যে সমস্যাটা হতে পারে তারা ইচ্ছা করলে বের করতে পারে আপনি কই থাকেন। সপ্তাহে মানে 7 দিনের মধ্যে 5 দিন আপনি নিউ ইয়র্কে ঘুমান কিনা সেটা একটা প্রশ্ন। তো সেটা যদি না হয় এখানে একটা ফ্রড চার্জ আসতেই পারে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ সবুজ আপনার টেলিফোনের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো, দর্শক কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন, অপেক্ষা করছি, সময় নষ্ট হচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম বলতেছি স্ট্যাটেন থেকে। জি, আমি আপনার 2021 সালে আসছিলাম ইউএসএ। এখন আপনার আমি এক হোমলেসের সাথে ঝামেলা হয়েছিল, পরে আমার আবার 22 সালে ফাইনাল হিয়ারিং হয়েছিল। হিয়ারিং হওয়ার পরে আমি অ্যাসাইলাম উইন করছি। আবার ফাইনালের দিন আমার কোশ্চেন জিজ্ঞেছিল যে তুমি অ্যারেস্ট হয়েছিলে কিনা, তো আমি ওইটাও বলছি যে আমি অ্যারেস্ট হয়েছি। তো এখন আমার মামলা উইন হয়েছে, আমি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করছি। এটা থেকে আমার গ্রিন কার্ডের সমস্যা হইব বা টার্ম পজেশন আসলে কি আমার কোনো সমস্যা হইব কিনা? আমার আগের কেসটা হোমলেসের ওটা আমার ডিসমিস করে দিছে এবং সিল হয়ে গেছে, দেখে আমার সমস্যা হবে না কিনা? অনেক ধন্যবাদ সাইফুল আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মীর মিজান, আপনাকে অবশ্যই উল্লেখ করতে হবে যদি আপনি অ্যারেস্টেড হয়ে থাকেন, কিন্তু আপনি যা বলছেন তাতে আমি দেখছি
আপনার গ্রিন কার্ড পেতে কোনো সমস্যা হবে না। ধন্যবাদ। অনেক ধন্যবাদ তাইফুল আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি লংল্যান্ড থেকে বলছিলাম। আমি আমার বোনকে অ্যাপ্লাই করেছি 2007 জানুয়ারি, আর ডকুমেন্টারি কোয়ালিফাই হয়েছিল 22 অক্টোবর, মানে 2022 অক্টোবর। তা আমি মীর সাহেবের কাছে জানতে চাচ্ছিলাম যে বর্তমানে নাকি ঢাকা এমবিসিতে 2008 চলতেছে, তাহলে ঢাকায় চলতেছে কোন বছরে ডকুমেন্টারি কোয়ালিফাই, এবং আমি কি করলে আমার বোনের ইন্টারভিউ অ্যাজ সুন অ্যাজ পসিবল করতে পারি। আর 60 ডেজের ইমেল আমি কিন্তু কন্টিনিউ পাচ্ছি, এবং একটা ছেলের বয়স অলরেডি 25, একটা ছেলের বয়স 20। এখন আমি কিভাবে কি করব, আমাকে একটু হেল্প করবেন প্লিজ। অনেক ধন্যবাদ। অ্যাটর্নি মীর মিজান। জি, ওনার যখনই অ্যাপ্লাই করে থাকো, ওনার যখনই ডিকিউ হয়ে গেছে বা উনি ওই 325 টাকা 120 টাকা এগুলো দিয়ে কাজ শুরু করে দিয়েছেন, সুতরাং এখন আর ওই 8-7 এগুলোর প্রশ্ন না। ওনার অবস্থা মানে সর্বোত্তম পর্যায়ে আছে, ওনারটা ডিকিউ, মানে ওনার দিক থেকে আর কিছু করার নেই, সমস্ত কিছু রেডি। এখন শুধু ইন্টারভিউটা হবে, এবং এটার প্রশ্নের উত্তর আমি আগেও দিয়েছি। হ্যাঁ, এখানে আর নতুন করে কিছু করার নাই, শুধু জনবলের অভাবে তারা ইন্টারভিউ সেট করতে পারছেন না, সেটার জন্য অপেক্ষা করতে পারবেন। উনি ইচ্ছা করলে তাদেরকে ইমেইল করতেই পারেন, কিন্তু করে কোনো আলাদাভাবে লাভ হবে না, আর কি আলাদাভাবে লাভ হবে না, এই হচ্ছে কথাটা। তার মানে ওনার কোনো সমস্যা নেই। আমি এখানে একটু কথা বলি, মানে যদি ওই যে পরে বাচ্চাদের কথা যেটা বললেন, ওরকম যদি কোনো ব্যাপার হয়, হ্যাঁ, যে তারা এই জায়গাটা হয়ে যাওয়ার চান্স আছে, হ্যাঁ, বা মানে 21 পার হয়ে গেল, ওই যে পরে ক্যালকুলেশনে যে এইজ আউট হয়ে যাওয়ার চান্স আছে, ওটা দেখিয়ে ওটা একটা জেনুইন গ্রাউন্ড ফর এক্সপেডিটিং দ্য ইন্টারভিউ কেস। যেহেতু আমরা তো দেখেছি যে 2007 জানুয়ারিতে ওনার আবেদন, কিন্তু 2007 অগাস্ট পর্যন্ত বোধহয় চলছে এখন, 1 আগস্ট, তাহলে ওনারটা তো পিছায় আছে কেন? সেক্ষেত্রে কিছু করার আছে? ওই যে যেটা বললাম, উনি ইচ্ছা করলে লিখতেই পারেন, কিন্তু লিখেও যদি আদারওয়াইজ কোনো ইস্যু না থাকে, যেটা লাস্টে যদি উনি যে এইজ আউটের যে ইস্যুটা বললেন, ওটার যদি একটা রিস্ক থাকে, তাহলে উনি ইমিডিয়েটলি ওটা নোটিফাই করবেন। কিন্তু এছাড়া অন্য কোনো যে কারণে যে এটা করে যে খুব একটা লাভ হবে না, তাদের প্রায়োরিটি অনুযায়ী তারা এটা করতে থাকবেন। কিন্তু যদি উনি এখানে লেখেন, কোনো অসুবিধা হওয়ার কথা না, অন্তত হবে না। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। এই মুহূর্তে যেভাবে পরামর্শ আপনাকে দেওয়া হলো এজ আউটের ব্যাপারে, বিশেষ করে এই বিষয়টি আপনি খুব গুরুত্বের সঙ্গে নিতে পারেন, এবং এই ব্যাপারে আপনি ব্যবস্থা নেওয়ার জন্য আপনার অ্যাটর্নি বা যারা কাজ করেছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমার নাম কামাল হোসেন। জি জি স্যার, আমার নাম কামাল হোসেন, আমি মিসিসিপি থেকে বলছি। জি বলুন। জি, আমি 2022 সালে ইসলাম কেসে উইন করছি। আমি আমার উইন করার পর ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করছি, ওরা সবাই আসছে যে এই বছরের জুনের 12 তারিখে। এখন আমার প্রশ্ন হচ্ছে, ওরা সব ওয়ার্ক পারমিট টোটাল সবকিছু পাইছে, এখন ওদের জন্য নাকি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে। এখন আমি কেউ কেউ বলতেছে 1 বছর পরে, আবার এখন কি আমি ইমিডিয়েটলি এখনই করতে পারবো না 1 বছর পরে? অনেক ধন্যবাদ জনাব কামাল আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মীর মিজান। আপনি কালকে করে দিবেন, আগামীকাল। আপনি যেহেতু আপনার জন্য খুব সুখবর, আপনি আর একদিনও অপেক্ষা করবেন না, কালকেই আপনার ফ্যামিলিদের জন্য গ্রিন কার্ডের জন্য আবেদন করবেন। 1 বছর আর ওই শর্ত আর নেই। এখন যেদিন উইন করেন তার পরের দিনই বা সেই দিনই গ্রিন কার্ডের জন্য আবেদন করা যায়। আপনি আগামীকালই করুন, সেটাই আমাদের আজকের অতিথি। একটা সময় ছিল, একটা সময় 1 বছর ছিল, হ্যাঁ সেটাই বলছি। যখন ওরা ফাইলটা ধরবে তখন যেন 1 বছর হয়, এইভাবে করে ওরা একটা এক্সেপশন করেছে, কারণ এত সময় নিচ্ছে, যার ফলে তারা এই অবস্থাটা করতে বাধ্য হয়েছে যে আপনি এখনই ফাইল করে দিবেন, কারণ ওটা ওই প্রসেস হতে বেশ সময় লাগছে। ওনার ওই ফ্যামিলি মেম্বারদের ক্ষেত্রেও তো সেই একই নিয়ম। আনসার ইজ ইয়েস। অনেক ধন্যবাদ জনাব কামাল আপনার প্রশ্নের জন্য। আমাদের সময় শেষ, আমরা আরেকটি টেলিফোন নিতে চাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম রানা ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম বাবলু। জি, আমি 2টা প্রশ্ন করবো। একটা প্রশ্ন হলো, একটু আগে একজন ভাই বলছেন যে তার ব্যাংক থেকে টাকা নিয়ে নিছেন। জি,
তো এই ব্যাংকে কমপ্লেন দিবেন, টাকা পাচ্ছেন না, ওনারে বলবেন যে নিউ ইয়র্ক স্টেট ব্যাংকে কমপ্লেন দেওয়ার জন্য। উইথিন 1 মাসের ভিতরে ওনার টাকা চলে আসবে। কারণ আমার অ্যাকাউন্ট থেকে 2000 টাকা নিয়ে গেছিল, পরে আমি পাইছি। জি, আপনার প্রশ্ন। মিজানুর রহমান ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন। আমার বোনের জন্য অ্যাপ্লাই করছি 2009-এ। এখন অনলাইন প্রসেসিং এ গেলে দেখায় যে ইওর কেস সেন্ট টু দ্য লোকাল অফিস। এটা কি বুঝতেছি না। অনেক ধন্যবাদ অ্যাটর্নি মীর মিজান। এটা অনেক সময় লোকাল অফিস বললে যে ইন্টারভিউর জন্য পাঠায় সে এই ধরনের একটা ব্যাপার, বা ওই ফ্রড ইনভেস্টিগেশনের জন্য পাঠায়, এই ধরনের কিছু ঘটনা ঘটতে পারে। কিন্তু কথা হচ্ছে যে মোট কথা হচ্ছে অনেক সময় এই যে এই ধরনের উত্তরগুলো ওরা দিয়ে রাখে, মানে যে স্ট্যাটাসটা দিয়ে রাখে, এইখানে অনেক সময় ওই ভুল হয়। সুতরাং এতে ভয় পাওয়ার কিছু নাই। ওনার এখনো ওটা যেহেতু কারেন্ট হয়নি, যে এই সময় অ্যাপ্লাই করেছেন, সুতরাং সময় যেহেতু আছে, অত ভয় পাওয়ার কিছু নাই। তো উনি ইচ্ছা করলে এই ব্যাপারে ফার্দার ওইখানে ওনাদেরকে লিখতেই পারেন যে এই ব্যাপারটা কি এবং আমি কি করতে পারি, সেইখানে যে ব্যাপারটা আছে। কিন্তু কথাটা হচ্ছে এইটা যখন 2008-এর ওদের এটা নেক্সট স্টেজে যে যাবে ন্যাশনাল ভিসা সেন্টারে, ওইখানে এই কথাটা বলার কথা না আর কি। এটা যে লোকাল অফিস, হ্যাঁ, এই কথাটা বলার কথা না। কিন্তু এটা হয়তো ওইভাবে মিন করে ওটা করা হয়েছে, যেটা অলরেডি অ্যাপ্রুভ করে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ওনারা অ্যাপ্রুভাল লেটারটা পেয়েছেন কিনা সেটা প্রশ্ন। ওই লেটারটা ওনার পাওয়ার কথা, ওইটা না পাওয়া পর্যন্ত ইউএসসিআইএস এর কাজটা শেষ হলো না। করে তারা প্রায় 1 মাসের মধ্যে ন্যাশনাল ভিসা সেন্টারে পাঠিয়ে দেওয়ার কথা। না হলে আপনি ন্যাশনাল ভিসা সেন্টারে যোগাযোগ করতে হবে যে কেন এটা এখন আসলো না। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব বাবলু। আপনার আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে আমরা বাধা, সময়ের সীমানা টপকাতে পারছি না, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। এবং আজকের যে আলোচনা যেটা আমরা করেছিলাম, কিছুটা আলোচনা করেছে, আশা করি অন্য দিনে পুরো আলোচনাটি আমরা শেষ করব। জনাব মীর মিজানুর রহমান, আপনিও আজকের এই থ্যাঙ্কস গিভিংয়ের একটা বিশেষ দিনে আপনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলেছেন, অনেক দর্শকের প্রশ্নের উত্তর দিয়েছেন। সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা আজকে আলোচনা করেছি যারা 1 বছরের মধ্যে অ্যাসাইলাম করেননি তারা এখন কি করবেন, এই বিষয়টি আমরা অর্ধেকটা আলোচনা করেছি, বাকিটা আমরা অন্যদিন আলোচনা করব নিশ্চয়ই, সে প্রতিশ্রুতি আমরা দিই। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।